মা বোনদের স্বস্তি দিতেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, বললেন তারেক। ভোটেই নির্ধারণ হবে উদার উগ্রপন্থী রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য ফখরুলের। বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে আগামী দিনের রাজনীতি, বললেন জামায়াতে আমির। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা উত্থাপন। ব্যালট পেপারে প্রতীকের সারি তৈরিতে পক্ষপাতিত্ব হয়নি, দাবি সিএসএ। প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় অংশীজনের সহযোগিতা কামনা। এবং জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্ত, বললেন প্রধান উপদেষ্টা। জাতির ইতিহাসেও বড় দিক নির্দেশনা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মা বোনদের সচ্ছলতা দিতে বিএনপি ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টিএনটি মাঠে করাইলবাসীর আয়োজনে দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। ক্ষমতায় গেলে করাইলবাসীর জন্য আধুনিক আবাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গণতান্ত্রিক আন্দোলনের আপসীর নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। এতে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সহ করাইলের বাসিন্দারা। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, খাল খনন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান তুলে ধরেন। দোয়া মাহফিল অনুষ্ঠান এমন একজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন। এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপসে পাশে দাঁড়ানো যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন উনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন, সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে। বিএনপি সরকার গঠন করলে মা বোনদের সচ্ছলতা আনতে ফ্যামিলি কার্ড দেওয়া সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন দলটির চেয়ারম্যান। পাশাপাশি করাইলবাসীর জীবনমান উন্নয়নে পুনর্বাসন সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি। সচ্ছলভাবে যাতে চলতে পারেন আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার হয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই। দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে করাইল বস্তিতেও যে মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কুকুর পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতাদের জন্য কল্যাণ, আমাদের লিডারের জন্য কল্যাণ তুমি আসমান থেকে ফয়সালা করে দিবে মাওলা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা এই নির্বাচনে নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। অতীতে বাংলাদেশকে অস্বীকারী গোষ্ঠী বেশি অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তানজিদ ভের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশের মানচিত্র সমৃদ্ধ হয়েছে, আর গণতন্ত্র রক্ষার জন্যই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী হতে হবে। সবার আগে বাংলাদেশের অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন সফলভাবে সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য
আমরা অঙ্গীকারাবদ্ধ, কারণ জিয়াউর রহমান আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। কিছু আসনের জন্য দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে বলে শঙ্কা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে তারা, কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের আরেকটি পথ, সেই পথকে যদি অতিক্রম করতে পারি, তাহলে আমরা সফল হব। সত্যি যদি আমরা শহীদ জিয়াকে ভালোবাসি, সত্যি যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে আমাদের উচিত হবে তার জন্য শুধু দোয়া করা না, তার প্রত্যেকটা কাজ অনুধাবন করে নিজেদেরকে সেরকম করে গড়ে তোলা। সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপি, কারণ বিএনপিতে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ল্যান্ডস্লাইড বিএনপি পাবে, সেই কারণে শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না। আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, সেখানেই নির্ধারণ হয়ে যাবে দেশে উদার গণতন্ত্র থাকবে কিনা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। সুন্দর এবং সহজ পন্থায় রাজনীতি করতে জামায়াতে ইসলামের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের নীতিগত রূপরেখা তুলে ধরল জামায়াত ইসলামী। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিটে এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক, যেখানে বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগেই একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে প্রশাসন। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকালে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলাম। এতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। আলোচনায় অংশ নিয়ে জামাতের নারী নেতৃত্ব ও নারী সংসদ নির্বাচন বিষয় সহ দেশ গঠনে তাদের ভূমিকা কি হবে তা জানতে চান বিশিষ্টজনরা। পাশাপাশি নানা পরামর্শ দেন তারা। Of power. It should not be the dictatorship of the Prime Minister in the country anymore. From the demand side, what we don't see as an economist, the supply side, and the supply side are the resources. So how much all these things are going to cost? The costing becomes a major issue. মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তি উল্লেখ করে বর্তমানে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে জানান জামায়াতের আমির। We want Bangladesh to aspire to be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to supporting national sovereignty first and also is a responsible and active regional and global partner. গেল 17 বছরে শাসন ব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। We had faced 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale, and the systemic dismantling of the democratic institutions. পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাতের নায়েবে আমির বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত, না হলে অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যর্থতা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। সরকারি অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা
কিছুটা বায়াসড রোল প্লে করছি। জামায়াতের মধ্যে পর্যায়ক্রমে নারী নেতৃত্ব ও সাংসদ দেখা যাবে বলেও জানান তিনি। নারী থেকে ডাইরেক্ট ইলেকশনে দিতে সেখানে আমরা এগ্রি করেছি এবং আমরা এটা বাধ্য থাকবো। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার রক্ষার চেষ্টায় অংশীজনদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ব্যালট পেপারে প্রতীকের সারি তৈরিতে পক্ষপাতিত্ব করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সন্ধ্যায় রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এদিকে আদালতের রায়ে ঢাকা 15 আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এমআর আসাদের রিপোর্ট। মঙ্গলবার সকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যান সুইডিশ রাষ্ট্রদূত। সাক্ষাতে এআই এর অপব্যবহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। ওনারা এসেছিলেন আমাদের সার্বিক পরিস্থিতিটা জানার জন্যে, এবং আমাদের ইলেকশনের পদ্ধতি কি, পার্টি রেজিস্ট্রেশনগুলোর পরে অ্যাপিল প্রসেসটা কীভাবে হ্যান্ডেল করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন। এবং সে ব্যাপারে আপনারা যতটুকু জানেন, আমরা যতটুকু জানি, আমরা তাদেরকে বলেছি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আদালতের রায়ে ঢাকা 15 আসনে প্রার্থী তালিকায় পরিবর্তনের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমার ঢাকা 13-15 আসনে এখনো পর্যন্ত কোনো প্রার্থী লিখিতভাবে ওই ধরনের কোনো অভিযোগ দাখিল করেন নাই। এদিন বিকেলে নির্বাচনের অংশীজনদের কাছে পোস্টাল বিডির তথ্য তুলে ধরে ইসি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটের রায় দেশের নেতৃত্বের নির্বাচনে ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে, এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি। এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যেটা আমাদের, এটা আমরা বাস্তবায়ন করবই এনিহাউ। এবং এই বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। পোস্টাল ব্যালট নিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চান সিইসি। বলেন, নতুন উদ্যোগে ভুল ত্রুটি হলে দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো একটা নতুন উদ্যোগে কিছু হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে নিজে বুঝবেন যে না, এখানে আসলে অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা। জনগণের ক্ষমতায়নে, মানুষের অধিকার বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আছে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রত্যেক উপদেষ্টাই বিভিন্ন জেলাতে যাচ্ছে। আমরা 64টি জেলায় কভার করছি, এবং 64টি জেলায় যে বিশেষত আমরা গণভোটে কেন সরকার হ্যাঁ বলছে এটা সকলকে সুধীজনদেরকে বুঝাচ্ছি। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে এ তাগিদ দেন ডক্টর ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি জানান, দেশে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব স্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, এই জাদুঘর জাতির একটি দিক নির্দেশনা হয়ে থাকবে, যাতে গেল 17 বছর ধরে চলা নৃশংসতার ইতিহাস আর ফিরতে না পারে। বিকেলে গণভবনে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজু আলাউদ্দিন।
24শে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গণভবনে নির্মাণ হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মঙ্গলবার বিকেলে এর চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামে, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল এবং অডিও ভিডিও সহ নানা স্মৃতিদেহ সংরক্ষণ করা হয়। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের দৃশ্য তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে নির্মিত 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখান। ডক্টর ইউনূস বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের তাজা থাকতেই এই জাদুঘরে নির্মাণের সম্ভব হয়েছে, যা বিশ্বের অন্যান্য দৃষ্টান্ত। ভবিষ্যতে জাতি কোনো সংকটে পড়লে এখান থেকেই পথ খুঁজে পাবে। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। শিক্ষার্থী সহ সবাইকে জাদুঘরে পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আয়নাগরের অভিজ্ঞতা মানুষকে ভয়াবহ নৃশংসতা বুঝতে সাহায্য করবে। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতেই জাদুঘর করে এই জাদুঘরে জাতির জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম PRF এর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। আগামী দিনে সংগঠন পরিচালনার জন্য খন্দকার কাউসার হোসেনকে সভাপতি, জাহিদুল ইসলাম রনি ও মহসিন হোসেনকে সহসভাপতি, ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক, শরীফুল ইসলামকে অর্থ সম্পাদক, ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক ও মোহনা টিভির চিফ রিপোর্টার হুমায়ুন কবিরকে সাংস্কৃতিক সম্পাদক করে 25 সদস্যের কমিটি গঠন করা হয়। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব অর্পণ করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। এখন থেকে নগদ ওয়ালেট থেকে নিমেষেই পদ্মা সেতু টোল পরিশোধ করতে পারবেন নগদ গ্রাহকরা। সম্প্রতি E2I প্রোগ্রামের এক পে প্ল্যাটফর্মের টোল পেমেন্ট সিস্টেম ডিটোলের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। প্রথমে অ্যাপের টোল অপশনে গিয়ে নিবন্ধন করতে হবে নগদ গ্রাহকদের। এরপর নির্দেশনা অনুযায়ী কয়েকটি ধাপ সম্পন্ন করে খুব সহজে পদ্মা সেতুর টোল প্রদান করতে পারবেন গ্রাহকরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মা বোনদের স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, বললেন তারেক। ভোটে নির্ধারণ হবে উদার উগ্রপন্থীর রাজনীতির ভবিষ্যৎ, মন্তব্য ফখরুলের। বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে আগামী দিনের রাজনীতি, বললেন জামায়াতে আমির। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা উত্থাপন। ব্যালট পেপারে প্রতীকের সারি তৈরিতে পক্ষপাতিত্ব হয়নি, দাবি সিএসএ। প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় অংশীজনের সহযোগিতা কামনা। এবং জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত, বললেন প্রধান উপদেষ্টা। জাতির ইতিহাসেও বড় দিক নির্দেশনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।